আমাদের গলির মোড়ের মাথায় মদিনা ফার্মেসিটা চেনো না? হ্যাঁ, চিনি তো। আসার সময় ওই ফার্মেসি হয়ে আসবা। কেন? কার কি হইছে? উফ মাহিন, এত প্রশ্ন না কইরা যেটা বলছি সেটা করো। ঠিক আছে। তাড়াতাড়ি আসো, আর শোনো, ফার্মেসির সামনে এসে আমাকে ফোন দিবা। আচ্ছা, দিব। আসো এখন। কিন্তু মীরা, ফার্মেসিতে গিয়ে কি বলবো সেটা তো বললা না। আরে গাধা, সেজন্যই বললাম ফোন দিতে। ও আচ্ছা, ঠিক আছে। ফোনের লাইনটা কেটে রান্নাঘরে উকি দিয়ে আম্মুর গতিবিধি বুঝতে চেষ্টা করছিলাম। এমন সময় ছোট ভাই রাদিন এসে পেছন থেকে ওড়না ধরে টান দিলে আমি হকচকিয়ে গেলাম। পেছন ঘুরে দেখলাম রাদিন মিটমিট করে হাসছে। ওর হাসি দেখে রাগে আমার গা কিরমির করতে শুরু করলো। কিছুটা নিশ্চয়ই বুঝে গিয়েছি আমার এইভাবে উকিঝুঁকি মারার কারণ। কোনো মতে ওর হাত ধরে টানতে টানতে আমার ঘরে নিয়ে এসে ব্রু কুচকে জিজ্ঞেস করলাম, এভাবে হাসতেছিলি কেন? রাদিন তার হাসির বেগ আরো এক ধাপ বাড়িয়ে দিয়ে উত্তর দিল, মাহিন ভাইয়া আসতেছে, তাই খুশি খুশি লাগতেছে। যা সন্দেহ করেছিলাম তাই ঠিক। দাঁতে দাঁত চেপে আবারও প্রশ্ন করলাম, এ তো প্রশ্ন না কইরা স্টকে কয়টা চকলেট আছে দেখো। চারদিকে চোখ বুলিয়ে নিয়ে হালকা ঝুঁকে রাদিনের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে আকুতি স্বরে বললাম, বাবু, একটা চকলেটও নাই এখন, কালকে কলেজ থেকে আসার সময় নিয়ে আসবো না, কেমন? আমার কথা কানে না তুলে রাদিন চুপচাপ চেয়ারে বসে টেবিলের উপর রাখা আমার বইপত্রগুলো নাড়াচাড়া করছে। রাদিনের মতিগতি কিছু বুঝতে পারছি না আপাতত। ক্লাস 5-এ পড়ে মাত্র, অথচ এতটুকু বয়সেই খুব তীক্ষ্ণ বুদ্ধি নিয়ে চলে। আমাকে নাকে দড়ি দিয়ে ঘুরাতে তার 1 মিনিট সময়ও লাগে না। আব্বু এত কৃপণ, অথচ রাদিন ঠিকই আব্বুকে তার কথার প্যাচে ফেলে ভুলিয়ে ভালিয়ে তার সব আবদার পূরণ করিয়ে নেয়। এর মধ্যে মাহিন ফোন করলো, আমি রিসিভ করলাম। হ্যালো। হ্যাঁ মীরা, ফার্মেসির সামনে আসছি। বলো, কি লাগবে তোমার? তুমি কিন্তু একটুও লজ্জা পাবে না। আমি তো তোমার ভবিষ্যৎ স্বামী, তাই না? আমার কাছে আবার লজ্জা কিসের? এই তোমার বকবকানি কথা থামাও তো। এক পাতা সিভিট কিন্না নিয়ে আসো। হ্যাঁ, সিবিট? হ্যাঁ, রাখলাম। রাদিন বইপত্র নাড়াচাড়া করতে করতে বলল, চকলেট নাই বুঝলাম, তোমার গল্পের বইগুলো তো আছে। আমি আতকে উঠে হুয়াঙ্কার দিলাম, খবরদার আমার গল্পের বইয়ে হাত দিবি না। ঠিক আছে, আমি যাই, বেডরুমের খবরটা রান্নাঘরে পৌঁছে দিয়ে আসি। এই না না, আচ্ছা দাঁড়া, দিতেছি গল্পের বই। পুরনো একটা গল্পের বই দিয়ে রাদিনকে বিদায় করলাম। গল্পের বইয়ের পাতায় আঁকিবুকি করা রাদিনের অনেকগুলো শখের কাজের মধ্যে অন্যতম। রাদিন চলে যাওয়ার পর আমি মাহিনকে কল করলাম। এতক্ষণ লাগতেছে কেন আসতে? আরে আমি তো তোমার বাসার দরজার সামনে দাঁড়িয়ে আছি। দরজা না খুললে আসবো কি করে? মানে তোমাকে উপরে উঠতে কে বলেছে? জানো না আজকে শুক্রবার আব্বু বাসায়? তুমি তো সব সময় আমাকে ভিতর ডিম বইলা অপমান করো, তাই আজকে। ওরে আমার বীর পুরুষ রে, এত সাহস থাকলে দরজার সামনে মূর্তির মতো দাঁড়ায় থাকতা না, কলিং বেল বাজাইতা। সঙ্গে সঙ্গে কলিং বেল বেজে উঠল। মোবাইলটা বিছানার উপর ছুঁড়ে ফেলে হন্তদন্ত হয়ে গিয়ে দরজা খুলে দিলাম। রান্নাঘর থেকে আম্মু গলা উঁচিয়ে জিজ্ঞেস করলেন, মীরা, কে এসছে? 7-5 না ভেবে তড়িঘড়ি করে উত্তর দিয়ে দিলাম, ময়লাওয়ালা আসছে আম্মু। মাহিন অসহায়ের মতো আমার দিকে তাকিয়ে রইল। আমি ফিসফিস করে জিজ্ঞেস করলাম, আমার সিভিট কই? সিভিটের পাতাটা আমার হাতে দিয়ে মাহিন চলে যেতে নিলে আমি ডাক দিলাম, এই দাঁড়াও 1 মিনিট। কয়েক সেকেন্ড পরে সে ময়লার পলিথিনটা হাতে নিয়ে মাহিনের দিকে এগিয়ে দিলাম, যাওয়ার সময় ডাস্টবিনে ফালায় দিয়া যাবা। মাহিন করুণ সুরে মিনমিন করে বলল, শেষমেশ আমার হাতে ময়লার পলিথিন ধরাইয়া দিলা। এইটা তোমার অতিরিক্ত সাহস দেখানোর ফল, বুঝছো? যাও এখন, আব্বু গোসল করে বের হয়ে যাবে এখনই। মাহিনার কথা না বাড়িয়ে মাথা নিচু করে সিঁড়ি বেয়ে নেমে গেল। মাহিন হচ্ছে আমার বাধ্য প্রেমিক, মাস্টার্সে পড়ছে। বাবা মা গ্রামে থাকেন আর সে ঢাকায় 4 জন বন্ধুর সাথে ফ্ল্যাট শেয়ার করে থাকে। 1.5 বছরের সম্পর্ক আমাদের।
আমার চাচাতো ভাই ফাহিমের বন্ধু মাহিন। এইচএসসি পরীক্ষা দিয়ে আমরা সবাই গ্রামে বেড়াতে গিয়েছিলাম 7 দিনের জন্য। সেই সময় ফাহিম ভাইয়াও তার কয়েকজন বন্ধু নিয়ে গ্রামে ঘুরতে গিয়েছিল, তার মধ্যে মাহিনও ছিল। আর পরিচয়টা তখন থেকেই। প্রথমে মোবাইল নাম্বার আদান প্রদান, তারপর ধীরে ধীরে হৃদয়ের লেনদেন। আমাদের কাহিনীটা 8-10টা প্রেমের কাহিনীর মতোই। রাজ্যকে কথা বলা, মান অভিমান, প্রতিদিন নিয়ম করে 3 বেলা খাওয়া, ঘুম, গোসলের খোঁজ খবর নেওয়া, লুতুপুতু, রোম্যান্স, এসবের একটাও আমাদের সম্পর্কের মধ্যে নেই। যেগুলো আছে সেগুলো হলো রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়ার পর পরস্পরকে তাড়া দেওয়া, রাগ অনুরাগ, প্রতিদিন নিয়ম করে 3 বেলা ঝগড়া করা, নিতান্তই কিছু তুচ্ছ বিষয় নিয়ে, আর প্রেমিকা হিসেবে নিজের কর্তৃত্ব ধরে রাখা। আমাদের মধ্যে লুতুপুতু ব্যাপারটা একেবারেই নেই। এটা বললে অবশ্য ভুল হবে, তবে এই লুতুপুতুটা নিতান্তই প্রয়োজনের খাতিরে করা হয়ে থাকে। এই যেমন আজকে সকাল থেকে মাহিন এক নাগারে কল দিয়ে যাচ্ছিল, তার নাকি আমাকে দেখতে ইচ্ছে করছে খুব। তখন আমি বাসার সামনে আসতে বললাম মাহিনকে। এমন সময় হঠাৎ করে প্রেম উতলে ওঠার কারণটা হলো, কাল রাতে মেজাজ দেখিয়ে বলেছিলাম, শোনো মাহিন, তোমার মতো নিরামিষ মানুষের সাথে কখনো প্রেম জমে না, যা জমে তা হচ্ছে অভিমান। আলগা লুতুপুতু দেখানোর ফলস্বরূপ তাকে আজ ময়লা আলা হতে হলো। দুপুরবেলা আব্বু, রাদিন আর আমি খেতে বসেছি। আম্মু যথারীতি খাবার বেড়ে দিচ্ছেন। আব্বু হঠাৎ চেঁচিয়ে উঠলেন, তরকারিতে এত ঝোল রেখেছো কেন? রান্নার সময় এত তাড়াহুড়ো থাকে কেন? আমরা তো মানুষ, গরু ছাগল না, যাই সামনে দিবা তাই খেয়ে নিব। পরিবেশ থমথমে হয়ে গেল। আম্মুকে মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে আব্বু আবার হুয়াঙ্কার ছাড়লেন। মূর্তির মতো দাঁড়িয়ে থাকো না তো, যাও গিয়ে নিজের কাজ করো, আমরা নিজেরা নিয়ে খেতে পারবো। আব্বুর নির্দেশ মেনে আম্মু ডাইনিং রুম থেকে চলে গেলেন। এই ধরনের পরিস্থিতি আমাদের সংসারে নতুন কিছু না। আব্বু প্রায় সময়ই খুব তুচ্ছ বিষয়াদি নিয়ে আম্মুকে অযথা বকাবকি করেন। মাঝে মাঝে কোনো কারণ খুঁজে না পেলে অকারণে আব্বু এমন রুক্ষ আচরণ করেন আম্মুর সাথে। আমার কেন জানি মনে হয় আব্বু ইচ্ছে করে এমন করেন, অথচ আমাদের 2 ভাই বোনের সাথে আব্বু কখনো এভাবে কথা বলে না। আমাদেরকে তিনি যথেষ্ট আদর করেন, ভালোবাসেন। তার সব রাগ জেদ শুধু আম্মুর সাথে। আমি ছোটবেলা থেকেই দেখে আসছি আব্বুর এই চরিত্র, অথচ আম্মুকে কখনো প্রতিবাদ করতে দেখিনি। তিনি মুখ বুজে এসব সহ্য করে নেন, আড়ালে গিয়ে শুধু চোখের পানি ফেলেন। আব্বুর এত অবহেলা পাওয়ার পরও আম্মুর চোখে আব্বুর জন্য কখনো এতটুকুও ঘৃণা দেখিনি, বরং উপচে পড়া ভালোবাসা, বিনয় আর শ্রদ্ধাবোধ দেখেছি। আব্বুর প্রত্যেকটা কাজ খুব যত্ন করে করেন আম্মু। আব্বুর প্রতি আম্মুর ভালোবাসার কোনো কমতি দেখিনি কোনোদিন। উল্টো আমি যত অতিষ্ঠ হয়ে আব্বুর আড়ালে আব্বুর বিরুদ্ধে কিছু বলে ফেলি, আম্মু তখন জোর গলায় প্রতিবাদ জানান আর সতর্ক করে দেন, আর কখনো যেন এ ধরনের কথা আমার মুখে না আসে। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় কলেজে আসার সময় আমার তাড়াহুড়ো লেগে গেল। নাস্তা খাওয়ার সময় ছিল না বিধায় নাস্তা না খেয়েই বেরিয়ে যাচ্ছিলাম, কিন্তু আম্মু জোর করে দরজার সামনে দাঁড় করিয়ে ভাত মেখে মুখে তুলে খাইয়ে দিলেন। খুব অসহ্য লাগছিল আমার। আম্মুর এই জোর জবরদস্তিগুলো মাঝে মাঝে আমার বিরক্তির কারণ হয়। বাসা থেকে বের হয়ে মাহিনকে গেটের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে মনে মনে খুব খুশি হলাম, কিন্তু প্রকাশ করলাম না। চোখে মুখে একরাশ বিরক্তি ফুটিয়ে মাহিনের সামনে গিয়ে দাঁড়ালাম। কি ব্যাপার, এখানে কেন? সন্ধ্যের পর কোচিং থেকে ফেরার পথে দেখা করব বলেছিলাম না? আমার কথার উত্তর না দিয়ে মাহিন পাল্টা জবাব দিল, তোমাকে কলেজে নামিয়ে দিয়ে আসি। ভেবে দেখলাম এমনিতেই দেরি হয়ে গিয়েছে অনেকটা। এখন যদি ঢং দেখিয়ে মাহিনকে ফিরিয়ে দেই আজ, তাহলে আর ক্লাসে ঢুকতে পারবো না। আমি বললাম, 10 মিনিটের মধ্যে পৌঁছায়া দিবা, ঠিক আছে? মাহিন বাইকে উঠে বাইক স্টার্ট দিতে দিতে বলল, তুমি পিছনে বসলে এমনিতেই আমার বাইকের স্পিড বেড়ে যায়, উঠে পড়ো। কলেজ থেকে বাসায় ফিরে ফ্রেশ হয়ে এসে আম্মুকে টেবিলে ভাত বাড়তে বললাম। প্রচণ্ড ক্ষুধা পেটে আম্মু রান্নাঘর থেকে শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে আমার ঘরে আসলেন। গ্যাস ছিল না এতক্ষণ, রান্না বসাইছি। আর তোর বেশি ক্ষুধা লাগলে চিরা দই মাখাইয়া দিই। মেজাজ খারাপ হয়ে গেল আম্মুর কথা শুনে। আমি ক্ষুধা একদম সহ্য করতে পারি না, আর ক্ষুধা পেটে মিষ্টি কিছু খেতেও পারি না, বমি বমি ভাব হয়। মেজাজ দেখে আম্মুকে বললাম, লাগবে না,
গ্যাস যখন ছিল তখন রান্না করতে পারলা না? সারাদিন যে বাসায় থাইকা কি করো আল্লাহই জানে। আম্মু কোনো প্রতি উত্তর দিলেন না। আম্মু মুচকি হেসে নিঃশব্দে চলে গেলেন, আর আমি ক্ষুধা পেটে নিয়ে মাহিনের সাথে মেসেঞ্জারে চ্যাট করতে করতে ঘুমিয়ে পড়লাম এক সময়। একদিন বিকালবেলা বারান্দায় বসে গল্পের বই পড়ছিলাম, এমন সময় আম্মু মোবাইল হাতে নিয়ে এসে বললেন, মীরা, দেখ না ইমুতে তোর ছোট খালামণি ভিডিও কল দিচ্ছে, কিন্তু আমি রিসিভ করতে পারছি না। আমার মনোযোগে ব্যাঘাত ঘটায় যথেষ্ট বিরক্ত হয়ে বললাম, উফ আম্মু, দেখতেছো না বই পড়তেছি, আর তোমাকে এই এক জিনিস কতবার শেখাবো বলো তো? তোমার আর টাচ মোবাইল ইউজ করতে হবে না। আব্বুকে বলবো একটা বাটন মোবাইল কিনা দিতে তোমাকে। আম্মুর আর কোনো কথা না শুনে আমি ঘরে চলে এলাম শান্তিতে বই পড়তে। আমার এইচএসসি পরীক্ষার আর মাত্র 1 মাস বাকি। রাত দিন এক করে পড়াশোনা করতে হচ্ছে আমাকে। আমি রাত জেগে যখন পড়তাম, আম্মু আমার পাশে বসে থাকতেন। ঘুমে ঢলে পড়ে গেলেও ঘুমের সাথে এক প্রকার যুদ্ধ করেই জেগে থাকতেন। অথচ আমার ঘুম কাটানোর জন্য আম্মু একটু পরপর কফি বানিয়ে দিতেন আমাকে। আমি আম্মুকে ঘুমিয়ে পড়ার জন্য বলতাম, কিন্তু তিনি শুতেন না। আমি যতক্ষণ পড়তাম ততক্ষণ আমার সাথে জেগে থাকতেন। আমার পরীক্ষা চলাকালীন সময়ে মাহিন একটা প্রাইভেট ব্যাংকে ভালো স্যালারিতে জব পেয়ে যায়। পোস্টিং হয় ঢাকার বাইরে চিটাগাংয়ে। তখন আমার মধ্যে এক ধরনের ভয় ঢুকে যায়। দূরত্ব বেড়ে গেলে নাকি ভালোবাসা কমে যায় শুনেছি। আমার ভেতরের খবর মাহিন টের পেয়ে গেলে সে আমাকে আশ্বস্ত করে এই বলে যে আমার পরীক্ষা শেষ হওয়ার পরপরই যত তাড়াতাড়ি সম্ভব তার ফ্যামিলি থেকে আমার বাসায় প্রস্তাব পাঠাবে। এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার কিছুদিন পর বাসায় বড় ফুপু আসলেন বেড়াতে। আমি খানিকটা অবাক হলাম। বড় ফুপু কখনো আমাদের বাসায় আসেন না, বলা যায় আসতে চান না। তাই হঠাৎ নিজের ইচ্ছায় বেড়াতে আসলেন, ব্যাপারটা আমার কাছে সুবিধার মনে হলো না। এই মানুষটা কোনো কালেই আমার পছন্দের ছিল না। কারণ হচ্ছে আম্মুকে বড় ফুপু একেবারেই সহ্য করতে পারেন না। এটা আমি জ্ঞান হবার পর থেকে দেখে আসছি। ঈদের ছুটিতে যখন গ্রামে যেতাম তখন আম্মুর সাথে তিনি যাচ্ছে তাই ব্যবহার করতেন। শুধু বড় ফুপু না, দাদি আর বড় চাচ্চু ছাড়া দাদি বাড়ির প্রায় প্রত্যেকটা মানুষই আম্মুর সাথে এমন ব্যবহার করতেন। অথচ আম্মুর কোনো অন্যায় আমার চোখে পড়েনি কখনো। বরং আম্মু সবসময় ভয়ে ভয়ে বুঝে সুঝে চলতেন, যেন তার কোনো ভুল ত্রুটি না হয়ে যায়। কিন্তু দাদি যতদিন বেঁচে ছিলেন তার সামনে কেউ আম্মুকে অসম্মান করতে পারত না। খুব ভালোবাসতেন তিনি আম্মুকে। আম্মুর মুখে শুনেছি দাদি নাকি আম্মুকে পছন্দ করে এবাড়ির বউ করে নিয়ে এসেছিলেন। বড় ফুপু বাসায় আসার পর থেকে দেখতাম আব্বু অফিস থেকে ফেরার পর দরজা বন্ধ করে ঘন্টার পর ঘন্টা ফুপুর সাথে কথা বলতেন। এটা নিয়ে আম্মুর কোনো মাথা ব্যথা না থাকলেও আমার ছিল। গোয়েন্দাগিরিতে নেমে পড়লাম। গোয়েন্দাগিরি করেও যখন রহস্য উদ্ঘাটন করতে পারছিলাম না, তখন একদিন বিকালবেলা বারান্দাতে বসে ফুপু আমার চুলে তেল লাগিয়ে দিতে দিতে বললেন, আর কয়েকদিন পর থাইকা তো আমারই তো চুলে তেল লাগাইয়া দিতে হইব, তাই এখনই অভ্যাস কইরা নিতেছি আর কি। ওনার কথার মানে বুঝতে না পেরে আমি বললাম, কি বলতেছেন? কিছুই বুঝতে পারতেছি না। ফুপু ঠোঁটের করে প্রশস্ত হাসি টানলেন। তোরে আমার ঘরে বউ কইরে নিব। সজীব এখন তোর ফুপাতো ভাই না, হবু স্বামী, বুঝলি মুখপুরি? আম্মু শুকনো কাপড়গুলো বারান্দা থেকে নিতে এসেছিলেন। ফুপুর কথা শুনে দাঁড়িয়ে গেলেন। পুরোপুরিভাবে স্তব্ধ হয়ে গেলাম আমি। কোনো উত্তর দিতে পারলাম না। চুলে তেল দেওয়া শেষ না করেই উঠে চলে এলাম। তারপর দরজা বন্ধ করে দিলাম নিজের ঘরে গিয়ে। আমি চলে আসার পর আম্মু ফুফুকে বললেন, এইসব কি বলছেন বড় আপা? এটা তো অসম্ভব। ফুপু আম্মুর দিকে তেড়ে আসলেন। সম্ভব অসম্ভব তুমি বিচার করার কেডা? আমার ভাই আমারে কথা দিছে মিরারে আমার হাতে তুইলা দিব। হুনো শেফালি, এই বিষয়ে তোমার নাক গলানোর কোনো দরকার নাই। বড় আপা, মীরা তো আমারও মেয়ে। ওর জীবনের এত বড় একটা সিদ্ধান্তের সময় আমি নাক গলাবো না? এটা আপনি কেমনে বললেন? ঘর থেকে সবকিছু শুনতে পাচ্ছিলাম আমি। এই প্রথম আম্মুর মুখে বুলি ফুটতে দেখলাম। কথা চলাকালীন এক পর্যায়ে শুনতে পেলাম ফুপু আম্মুকে উদ্দেশ্য করে বলছেন, তোরে তো আমার ভাই বিয়াই করতে চায় নাই। নেহাত বড় ভাইজান জোরাজুরি করছিল বইলা রাজি হইল শেষমেশ। আজ যদি আমার ভাইয়ের পছন্দ মতো সালেয়ার লগে ভাইয়ের বিয়া করাইতাম,
তাইলে আজ আমার এমন অপমান সহ্য করণ লাগতো না। আজ আমার ভাই আসুক, তোর একদিন কি আমার একদিন। খুব ইচ্ছে করছিল ফুপুর মুখের উপরে কয়েকটা জবাব দিয়ে আসি, কিন্তু আমার মা আমাকে বেয়াদবি করার শিক্ষা দেয়নি বিধায় পারলাম না। দুয়ে দুয়ে চার মেলাতে শুরু করলাম আমি। আম্মুর প্রতি আব্বুর এত অসন্তুষ্টির আসল কারণ তাহলে এটা, আব্বু বিয়ের আগে অন্য কাউকে ভালোবাসতেন। আব্বু অফিস থেকে ফেরার পর বাসায় তুমুল অশান্তি শুরু হয়ে গেল। আম্মুকে যা তা বলে গালাগালি করলেন আব্বু। ফুপু কিছুক্ষণ পর পর আগুনে ঘি ঢেলে দিচ্ছিলেন। 2-3 দিন পর ফুপু বাড়িতে চলে গেলেন। পরিস্থিতি কিছুটা ঠান্ডা হলো, কিন্তু আব্বু আম্মুর সাথে কথা বলা বন্ধ করে দিলেন। এর মধ্যে আমি আম্মুকে মাহিনের কথা জানিয়ে দিলাম, মাহিনের সাথে কথাও বলিয়ে দিলাম আম্মুকে। এদিকে ফুপু বাড়িতে গিয়ে সামনে আব্বুকে ফোন করে বিয়ের ডেট ফিক্স করার জন্য তাড়া দিচ্ছিলেন। নানি বাড়ি দাদি বাড়ির 2 পরিবারের মধ্যে ব্যাপারটা জানাজানি হয়ে গেল। আমার মামা মামির কেউই এই বিয়েতে রাজি হলো না, কারণ আমার ফুফাতো ভাই সজীব মেট্রিক পাশ করে তাদের জমি জমা দেখাশোনা করার জন্য গ্রামেই থাকে এখন। কয়েক বিঘা জমির মালিক হওয়ায় আমার বড় ফুপুর অহংকার নিয়ে চলেন সব সময়। কিন্তু আমার মামা বাড়ির সবাই আর্থিকভাবে দুর্বল থাকায় আব্বু কখনো তাদের খুব একটা কোণায় ধরতেন না। তাই সত্যিকার অর্থে এ ব্যাপারে তাদের করার কিছুই ছিল না। আর বড় চাচা রাজি না থাকলেও তিনি ছিলেন নিরুত্তাপ। একদিন আমার এক ক্লাসমেটের বিয়েতে যাওয়ার জন্য ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছিলাম, তখন আম্মু ঘরে এসে আমার সামনে বসে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইলেন। আম্মুকে এভাবে তাকিয়ে থাকতে দেখে জিজ্ঞেস করলাম, কি দেখো আম্মু? আম্মু মুচকি হেসে উত্তর দিলেন, আমি অসুন্দর হইলেও তুই তো আব্বুর মতো হয়েছিস। ফর্সা ধবধবে গায়ের রং, টানা টানা চোখ, তোর আব্বুর মতো লম্বাও হয়েছিস। তোকে অন্তত আমার মতো পোড়া কপালি হইতে হবে না। রূপ নাই দাইখা সারা জীবন জামাইয়ের তুচ্ছ তাচ্ছিল্য সহ্য করতে হবে না। আমি খেয়াল করলাম আব্বুর চোখ জোড়া অশ্রুতে চিকচিক করছে। সেদিন আমি আম্মুকে কোনো সান্ত্বনা দিতে পারিনি। আমার আম্মুর বাহ্যিক সৌন্দর্যের ঘাটতি থাকলেও মানসিক সৌন্দর্যের কোনো অভাব ছিল না। অশান্তি দিনের পর দিন বেড়েই যেতে লাগলো। আম্মুর সাথে কথা বলে অনুমতি নিয়ে মাহিন বাসায় বিয়ের প্রস্তাব পাঠিয়েছিল ঠিকই, কিন্তু আব্বু তা মেনে নেননি, কারণ তার বোনের কথা অমান্য করার সাধ্য আমার বাবার ছিল না। খুব ভেঙে পড়লাম আমি। আমার এই অবস্থা দেখে আম্মু বললেন, তুই চিন্তা করিস না মা, এতদিন নিজের কষ্ট সব মুখ বুঝা সহ্য করলেও তোর সুখের জন্য আমি এইবার মুখ খুলব। দরকার হইলে তোর বাপের বিরুদ্ধে যাব। এরপর আম্মু আব্বুর মুখের উপর কথা বলা শুরু করলে আব্বু আরো ক্ষেপে গেলেন আম্মুর উপর। প্রতিদিনই তাদের মধ্যে কথা কাটাকাটি চলতো। আম্মু সমঝোতায় এসে আব্বুকে বোঝানোর চেষ্টা করতেন, কিন্তু আব্বু তার সিদ্ধান্তে অনড় থাকতেন। এমনি একদিন সকালে আব্বু অফিসে যাওয়ার আগে আম্মুকে কড়া করে হুমকি দিয়ে গেলেন, আজকে বাসায় এসে যেন তোরে আমি না দেখি, ব্যাগপত্র গুছিয়ে তোর বাপের বাড়ি চলে যাবি। আমার কথা নড়চড় হলে কুরুক্ষেত্র হইয়া যাবে বলে দিলাম। আম্মু বের হওয়ার পরপরই আম্মু আমাকে বললেন রাদিনকে স্কুলে দিয়ে আসতে। 2 বালতি কাপড় ধুতে হবে, তাই আম্মু আজ রাদিনকে স্কুলে দিয়ে আসতে পারবেন না। রাদিনকে স্কুলে দিয়ে বাসায় ফিরে এসে দেখি সদর দরজার সামনে প্রচুর ভিড়। বুকটা আটকে উঠল আমার। ভিড় ঠেলে সামনে যেতেই বাড়িওয়ালা আন্টি বলে উঠলেন, গ্যাস বিস্ফোরণে তোমার আম্মু তোমার আব্বুকে কল করে জানাও তাড়াতাড়ি। আমার মাথায় তখনও কিছু কাজ করছে না। আম্মুর পুরো শরীরটা পুরো ছাই হয়ে গেছে। সেই ছাইগুলো হাতের মুঠোয় নিয়ে প্রাণপণে চেষ্টা করছিলাম আঁকড়ে ধরতে। নিস্তব্ধতা কাটিয়ে স্তম্ভিত হয়ে ফিরে পেলাম, হাউমাউ করে কাঁদতে শুরু করে দিলাম। আর কোনো আলোর দিশা দেখতে পাচ্ছিলাম না যে, চারদিকে শুধু ঘুটঘুটে অন্ধকার। মুহূর্তেই যেন আমার পুরো দুনিয়াটা উলট পালট হয়ে গেল। বারবার কানের কাছে একটা কথাই ভেসে আসছে, পাগলি মেয়ে আমার, এইভাবে ভেঙে পড়লে চলবে? যুদ্ধের ময়দানে প্রতিপক্ষ অনুপস্থিত থাকলে যুদ্ধ চালানো যায় না। এখন দেখবি সব ঠিক হয়ে যাবে। কাঁদিস না মা, তোর যে এখন অনেক দায়িত্ব। মনে হলো হাতের মুঠোয় আগলে রাখা ছাইগুলোর প্রতিটা কণায় এই কথাগুলো এক নাগারে বলে চলেছে। কাঁদতে কাঁদতে একসময় আমি জ্ঞান হারিয়ে ফেললাম। তারপর আর কিছু মনে নেই আমার। আম্মুকে কবর দিয়ে 7 দিন পর গ্রাম থেকে ফিরলাম আমরা। এই কয়েকটা দিন মা হারানোর শোকে আমি এতটাই কাতর ছিলাম
যে আব্বুর দিকে খেয়াল করার সময় পাইনি। রাদিনটাকে সামাল দিতে পারছিলাম না কোনো অবস্থাতেই, তাই মামি এসে কিছুদিনের জন্য ওকে নিয়ে গেলেন। সেই সাথে ইন্টার পড়ুয়া মামাতো বোনটাকে রেখে গেলেন আমাকে সঙ্গ দেওয়ার জন্য। রাত্রি দ্বিপ্রহর, চোখ দুটো ঘুমের লেশ মাত্র নেই। ক্ষণে ক্ষণে আম্মুর স্মৃতিগুলো চোখের সামনে ভেসে উঠছে আর চোখের পাপড়ি ভিজে যাচ্ছে। আম্মুর কোনো কথায় আমি বিরক্ত হলে আম্মু যেভাবে অসহায় হয়ে ফ্যাল করে তাকিয়ে থাকতেন, আর সেই অসহায় চাহনিটা যতবার মনে পড়ছে ততবার নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে আমার। এইভাবে বেশ কিছুক্ষণ আম্মুর স্মৃতিগুলোর সাথে লুকোচুরি খেলার পর বড্ড ক্লান্ত লাগছিল। পানি খাওয়ার জন্য ডাইনিং রুমের দিকে পা বাড়াতেই ফুপিয়ে ফুপিয়ে কান্নার আওয়াজ পেলাম। কান্নার আওয়াজটা আব্বু আম্মুর ঘর থেকে ভেসে আসছে মনে হলো। বেশ ভরকে গেলাম আমি, এত রাতে কে কান্না করবে? রাদিনও তো বাসায় নেই। আব্বুর ঘরে গিয়ে লাইট অন করলাম। তারপর যা দেখলাম তা দেখার জন্য সত্যি আমি প্রস্তুত ছিলাম না। আম্মুর একটা পুরনো ছবি বুকে আগলে ধরে মাটিতে বসে বাচ্চাদের মতো ঠোঁট ভেঙে কাঁদছেন আব্বু। কাছে গিয়ে আমি আব্বুর কাঁধে হাত রাখলাম। আমাকে দেখে আব্বু এবার হাউমাউ করে কাঁদতে লাগলেন। আমাকে জড়িয়ে ধরে বিলাপ শুরু করলেন। আমি আকাশের দ্বারা গুনতে গিয়ে চাঁদরে হারিয়ে ফেলছি মা। সারা জীবন তোর মার একটু সুখের মুখ দেখাইতে পারলাম না। আমি কত হতভাগা, চাঁদের কদর করতে পারলাম না। তারা ছাড়া যে এখন আমার বুকটা ফাঁকা ফাঁকা লাগতেছে। আব্বুর চোখের পানি মুছে দিতে দিতে খেয়াল করলাম মাত্র এই কয়দিনেই মানুষটা অনেকখানি বুড়িয়ে গেছেন। চোখের নিচে কালি পড়েছে, চেহারায় ভাঁজ পড়ে গেছে, কেমন যেন একটা এলোমেলো ভাব। এইভাবে কেটে গেল আরো একটা সপ্তাহ। রাদিনকে মামা বাড়ি থেকে নিয়ে আসলাম। মামা তো বোনটাও চলে গেল। সংসারের পুরো দায়িত্ব এখন আমার কাঁধে। সাঁতার না জানা একটা মানুষকে যদি মাঝ সমুদ্রে ছেড়ে দেওয়া হয়, তখন সে তীরে ওঠার জন্য এদিক সেদিক হাতড়াতে থাকে। আমার অবস্থাও তেমনই হয়েছে এবার। আমার কষ্ট হবে ভেবে আব্বু একটা কাজের বুয়া রেখে দিলেন, দুবেলা এসে কাজ করে দিয়ে যায়। এর মধ্যে একদিন বড় ফুপু ফোন দিয়ে আবার বিয়ের কথা তুললে আব্বু প্রচন্ড ক্ষেপে গেলেন। বললেন, এই তোমার আশকারা পাইয়া পেয়ে আমি ভালো মন্দের বিচার করতে ভুলে গেছিলাম। আপা, আজকে আমি আর অন্ধ নই। মীরার মা আমার চোখ খুলে দিয়ে গেছে। তোমার ঘরে আমি আমার মেয়েরে কিছুতেই দিব না। আমার মেয়ের বিয়ে আমি ওর মায়ের পছন্দ করে ছেলে মাহিনীর সাথেই দিব। আমারে তুমি আর ফোন দিবা না, সাবধান। তারপর মাহিনের বাবা মার সাথে কথা বলে পাকা কথা দিয়ে দিলেন আব্বু। চারপাশে সব কিছু ঠিকঠাক চললেও মায়ের শূন্যতাটা আমি প্রতি মুহূর্তে টের পেতাম। একদিন বুয়া আসেনি বলে খুব ঝামেলায় পড়ে গেলাম। রাদিনকে স্কুলে দিয়ে এসে আব্বুকে অফিসে বিদায় করে দিতে দিতে দুপুরের রান্নার আয়োজন করতে দেরি হয়ে গিয়েছিল। এরই মধ্যে আবার গ্যাসও চলে গেল। দুপুর 2টা বাজে। এইদিকে ক্ষুধার জ্বালায় পেট চৌ চৌ করছে। উপায় না পেয়ে ফ্রিজ থেকে দই বের করে চিড়া মাখিয়ে নিলাম, কিন্তু মুখে আর তুলতে পারলাম না। তার আগেই কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়লাম।